আজকে আমরা রায়মার্টিনি থেকে যে এসে কিউ গুলো বাকি আছে সেগুলো আলোচনা করছি। এমসিকিউ গুলো হয়ে গেছে, সেগুলো তোমরা দেখে নেবে। এসে কিউ গুলো দেখো, কিছু কিছু উত্তর হচ্ছে মনে হবে যেন একটু বড় আছে, তবে সেই বড় উত্তরগুলো যদি তোমাদের মানে 2 মার্কস হিসেবে, যেগুলো পার্ট কোশ্চেন আছে বড় কোশ্চেনের সাথে 2 মার্কসেরও সেগুলো মাঝে মাঝে এখান থেকে কোশ্চেন হচ্ছে সেখানে দেওয়া থাকে। তাই যদি বড় থাকে তাহলে এই কোশ্চেনগুলো ওই 2 মার্কসের হিসেবেও সেগুলো মানে লিখতে পারো, অসুবিধে নেই। আচ্ছা, এখানে প্রথম কোশ্চেন, পর্যায়ন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী মাধ্যমগুলি হলো কি কি? পর্যায়ন প্রক্রিয়া কি না, যে প্রক্রিয়া ক্ষয় এবং সঞ্চয় কার্যের মাধ্যমে ভূমিভাগের যে সমতলীকরণ বা একদম যে একটা সমপ্রায় ভূমিতে পরিণত হয়, সেই প্রক্রিয়াটাকে আমরা পর্যায়ন বলি। এই পর্যায়ন প্রক্রিয়ায় কোন কোন মানে মাধ্যমগুলি অংশগ্রহণ করে, সেগুলো কি কি হচ্ছে? সমস্ত বহির্জাত প্রক্রিয়াগুলো, যেগুলো হচ্ছে নদী, হিমবাহ, সমুদ্র তরঙ্গ, ভৌমজল, বায়ু প্রবাহ, এইগুলো। আচ্ছা, অন্ধ উপত্যকা কাকে বলে? কার্স্ট অঞ্চলে নদীর প্রবাহ পথে যদি কোনো শৃঙ্খল বা সোয়ালোহল অবস্থান করে, তখন কি হয় না, নদীর জল তার মধ্য দিয়ে ভূগর্ভে প্রবেশ করে। ফলে নদীটি তার মূল উপত্যকা বা মূল প্রবাহ পথটি হারিয়ে ফেলে। এইভাবে ঊর্ধ্ব প্রবাহে প্রবল নিম্নক্ষয়ের ফলে নদীর উৎসের দিক থেকে শৃঙ্খল পর্যন্ত যে সুগভীর ও সংকীর্ণ জলপূর্ণ উপত্যকা সৃষ্টি হয়, তাকে অন্ধ উপত্যকা বলে। আমরা কোথায় দেখতে পাবো না, ভারতের বোরা ও কারেগুডা অঞ্চলে অন্ধ উপত্যকা দেখা যায়। এখানে কিভাবে হচ্ছে দেখো, যেমন মনে করো এখান থেকে নদীটি বয়ে যাচ্ছে, নদীর এবার তার প্রবাহ পথে এখানে একটি শৃঙ্খল মানে আছে, তাহলে নদী কি হয় না, এই শৃঙ্খলের মধ্য দিয়ে নিচের দিকে বা তখন ভূ অভ্যন্তর ভাগ দিয়ে প্রবাহিত হয়। আর এই সামনের অংশটা আগে, এই শৃঙ্খল গঠিত হওয়ার আগে নদী কি হতো না, এই স্থান দিয়ে বয়ে যেত। ফলে নদীর শৃঙ্খলের মধ্য দিয়ে ভূগর্ভে প্রবেশ করায় এই সামনের অংশটা তখন জলের অভাবে শুকিয়ে যায়। তাই এই শৃঙ্খলের পরবর্তী অংশটাকে আমরা বলি শুষ্ক উপত্যকা। আর শৃঙ্খল, যেখানে নদী শৃঙ্খলের মধ্যে মানে প্রবেশ করলো, মানে শৃঙ্খলের মধ্য দিয়ে ভূগর্ভে প্রবেশ করলো, ওই শৃঙ্খলের অংশ থেকে নদী যেখান থেকে যে সৃষ্টি হয়ে যেখানে বয়ে এসেছিল, তার আগের এই উপত্যকা অংশটাকে আমরা অন্ধ উপত্যকা বলি। তাই শৃঙ্খলের মানে উৎস থেকে শৃঙ্খল পর্যন্ত অংশকে আমরা অন্ধ উপত্যকা বলি, এবং শৃঙ্খল থেকে পরবর্তী অংশটা যে অংশটা জলের অভাবে শুকিয়ে যায়, সেই অংশটাকে আমরা কি বলি, শুষ্ক উপত্যকা। কারণ এই শুষ্ক উপত্যকার নিচের অংশে নদী কি হয় না, ভূগর্ভের মধ্য দিয়ে বয়ে যায়। টর্মবেলো কাকে বলে? টর্মবেলো হচ্ছে কি, এক ধরনের বাঁধ। হ্যাঁ, উপকূলের সঙ্গে কোনো দ্বীপ সংযোগকারী বাঁধকে টর্মবেলো বলে। যে বাঁধটা উপকূল থেকে সমুদ্রের দিকে বিস্তৃত হবে এবং সমুদ্রের মাঝে অবস্থিত কোনো দ্বীপের সঙ্গে সংযুক্ত হবে, তখন ওই দ্বীপ সংযোগকারী বাঁধকে আমরা বলি টর্মবেলো। বাজাদা কাকে বলে? পর্বতের পাদদেশে সৃষ্ট একাধিক পললশঙ্কু কালক্রমে পরস্পর যুক্ত হয়ে মৃদু ঢালযুক্ত সমতল ভূমি গড়ে তোলে, একে বাজাদা বলে। তাহলে পর্বতের পাদদেশে যখন নদী মানে পার্বত্য অঞ্চল থেকে সমভূমিতে এসে পড়ে, সেই পর্বতের পাদদেশ অঞ্চলে কি হয় না, অনেকগুলো পললশঙ্কু পরস্পর যুক্ত হয়ে একটা হাত পাখা বা পলল ব্যজনীর মতো ভূমিরূপ সৃষ্টি করে, এবং সেটা কি হয় না, মৃদু ঢালযুক্ত সমতল ভূমি গড়ে ওঠে, একে বাজাদা বলে। এর ঢাল থাকে 1 থেকে 10 ডিগ্রি। এখানে তোমরা একটা ছোট ছবি দিতে পারো, আমার ছবিটা দেওয়া হয়নি, ছবি তোমরা দিতে পারো। পূর্ববর্তী নদী কাকে বলে? কোন নদী তার সুদীর্ঘ গতিপথের কোনো অংশে প্রাকৃতিক কারণ, যেমন ভূমিকম্প, অগ্ন্যুৎপাত, প্লেটের চলাচল, এই সমস্ত কারণে ভূমিভাগের উত্থান ঘটলেও, মানে নদী যে পথ দিয়ে যাচ্ছিল হঠাৎ করে দেখা গেল তার সামনের অংশে একটা ভূমিভাগটা উত্থিত হলো, তাহলে এরকম ভাবে যদি ভূমিভাগের উত্থান ঘটলেও নদী কি করে, যদি নিম্নক্ষয়ের দ্বারা তার পূর্বের গতিপথ বজায় রাখতে সমর্থ হয়, অর্থাৎ ভূমিভাগের উত্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে নদী তার প্রাচীন পথে নিজেকে সচল রাখতে সক্ষম হয়, সেই নদীকে আমরা কি বলি, পূর্ববর্তী নদী। উদাহরণ কি, ব্রহ্মপুত্র, শতদ্রু, তিস্তা, সিন্ধু, এরা সবাই হচ্ছে পূর্ববর্তী নদীর উদাহরণ।
মৃত্তিকার গ্রথন কাকে বলে? না মৃত্তিকাতে উপস্থিত পলি বালি কাদা কণার যে আপেক্ষিক অনুপাত, মানে পলি বালি কাদা কোন অনুপাতে আছে সেই অনুপাতটাকে আমরা কি বলি? মৃত্তিকার গ্রথন। মৃত্তিকা সংরক্ষণের পদ্ধতি কাকে বলে? কৃষিজ পদ্ধতিতে কিভাবে হয়? না শস্যাবর্তন। এর মাধ্যমে আমরা মৃত্তিকার ক্ষয় রোধ করতে পারি। ধাপ চাষ, সমোন্নতি রেখা বরাবর চাষ, মালচিং, ঝুম চাষ রোধ, নিয়ন্ত্রিত পশুচারণ। মালচিংটা কি বলতো? মালচিং হচ্ছে মানে মৃত্তিকার ক্ষয় রোধের জন্য মৃত্তিকার উপরে আমরা যদি কোনো আস্তরণ দিয়ে ঢাকা রাখি, যেমন খড়ের বিচালি, কোনো হচ্ছে ওই নারকেলের পাতা বা তালের যে বড় বড় পাতা হয় সেগুলো দিয়ে যদি মাটির উপর একটা আচ্ছাদনের মতো করে রাখি, তাহলে কি হয় না বৃষ্টির জল সরাসরি মাটিতে পড়তে পারে না, ফলে মৃত্তিকার ক্ষয় রোধ হয়। কারিগরি পদ্ধতি কি? না বৃক্ষরোপণ, বাঁধ নির্মাণ, চেক বাঁধ তৈরি, জৈব প্রযুক্তি, এগুলোর মাধ্যমে আমরা মৃত্তিকা সংরক্ষণ করতে পারি। জেট বায়ু প্রবাহ কাকে বলা হয়? না জেট বায়ু প্রবাহ সবসময় আমরা জানবো ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারের উপর দিয়ে প্রবাহিত হয়। তাই ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে ভূপৃষ্ঠ থেকে 10 থেকে 12 কিলোমিটার উচ্চতায় যে দীর্ঘ তরঙ্গ বিশিষ্ট শক্তিশালী বায়ু প্রবাহ তীব্র গতিবেগ, এর গতিবেগ মানে 350 থেকে 500 কিলোমিটার হয়, গতিবেগে সংকীর্ণ আঁকাবাঁকা পথে বা সর্পিল ভাবে পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয় তাকে জেট বায়ু প্রবাহ বলে। তাহলে ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে ভূপৃষ্ঠ থেকে 10 থেকে 12 কিলোমিটার উচ্চতায় যে দীর্ঘ তরঙ্গ বিশিষ্ট শক্তিশালী বায়ু প্রবাহ তীব্র গতিবেগে সংকীর্ণ আঁকাবাঁকা পথে বা সর্পিল ভাবে পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয় তাকে জেট বায়ু প্রবাহ বলে। ভূমধ্যসাগরীয় অঞ্চলে গ্রীষ্মকালে প্রবাহিত হচ্ছে উত্তর পূর্ব আয়ন বায়ুর প্রভাবে গ্রীষ্মকাল শুষ্ক থাকে। ভূমধ্যসাগরীয় অঞ্চলে আমরা জানি শীতকালে বৃষ্টিপাত হয় আর গ্রীষ্মকাল শুষ্ক থাকে। সেই গ্রীষ্মকালটা শুষ্ক থাকে কোন বায়ুর প্রভাবে? না উত্তর পূর্ব আয়ন বায়ুর প্রভাবে। অতিরিক্ত লবণযুক্ত শারীরবৃত্তীয় শুষ্ক মাটিতে প্রতিকূল প্রাকৃতিক পরিবেশে হ্যালোফাইট বা লবণাম্ব উদ্ভিদ জন্মায়। এখানে প্রশ্ন ছিল যে লবণাম্ব উদ্ভিদ বা হ্যালোফাইট হচ্ছে কি ধরনের পরিবেশে জন্মায়? তাহলে অতিরিক্ত লবণযুক্ত শারীরবৃত্তীয় শুষ্ক মাটি, মানে যে মাটিতে পর্যাপ্ত জল থাকা সত্ত্বেও ওই মাটির জল এত লবণাক্ত যে উদ্ভিদ সেই জল শোষণ করতে পারে না, তাকে আমরা কি বলি? শারীরবৃত্তীয় শুষ্ক মাটি। তাহলে এই রকম শুষ্ক মাটিতে প্রতিকূল প্রাকৃতিক পরিবেশে হ্যালোফাইট বা লবণাম্ব উদ্ভিদ জন্মায়। আমরা জানি ম্যানগ্রোভ উদ্ভিদকে প্রচুর প্রতিকূল পরিবেশ, ঝড় ঝঞ্ঝার হাত থেকে নিজেকে রক্ষা করতে হয়। মানে আমাদের বাগানের যে স্বাভাবিক আম জাম এরা যেভাবে বড়, মানে যে গাছগুলো যেভাবে বৃদ্ধি হয় বা যে পরিবেশে বড় হয় তার তুলনায় এই হ্যালোফাইট বা লবণাম্ব উদ্ভিদ যেমন সুন্দরী গরান এগুলোকে অনেক প্রতিকূল কঠিন পরিস্থিতির সঙ্গে লড়াই করে নিজেদের মানে বেঁচে থাকে বা টিকিয়ে রাখে। জীববৈচিত্র্যের উষ্ণকেন্দ্র কাকে বলে? না যে অঞ্চলগুলিতে জীববৈচিত্র্য অত্যন্ত বেশি এবং বেশিরভাগ জীবই বিপদগ্রস্ত এবং এমন কিছু আঞ্চলিক জীব আছে যা ওই অঞ্চল ছাড়া পৃথিবীর আর কোনো স্থানে পাওয়া যায় না, এই স্থানগুলোকে জীববৈচিত্র্যের উষ্ণ কেন্দ্র বলা হয়। এই জীববৈচিত্র্যের উষ্ণ কেন্দ্র ধারণার প্রবর্তক হলেন নরম্যান মায়ার্স। আর ভারতে 4টি আছে, সারা পৃথিবীতে 35টি বা কোনো কোনো বই দেখবে 34টি হটস্পট আছে। আচ্ছা এইটা আমার একটু সন্দেহ হচ্ছে এটা 1998 না 1988 হবে, আমি পরে আরেকবার বলে দেবো, বা তোমরাও যদি পারো বই একটু মিলিয়ে নিবে। 1988 আমার মনে হচ্ছে, আমি একবার দেখে বলে দেবো পরে। হরপাবান কাকে বলে? না পার্বত্য বা মালভূমি অঞ্চলের ঢাল বরাবর অতি অল্প সময়ে, মানে প্রায় 6 ঘন্টার মধ্যে বলছে, প্রচুর বৃষ্টিপাত বা অন্য কারণে ক্ষণস্থায়ীভাবে যে বন্যা সৃষ্টি হয় তাকে হরপাবান বা ফ্ল্যাশ ফ্লাড বলা হয়। মানে অতি অল্প সময়ের মধ্যে প্রচুর বৃষ্টি হবে, হ্যাঁ, সেই বৃষ্টিকে আমরা কি বলি? না হরপাবান বলি বা ফ্ল্যাশ ফ্লাড বলি। সৃষ্টির কারণ কি? না মেঘ ভাঙা বৃষ্টি, জলাধারের বাঁধ ভাঙন, হিমবাহের গলন, ঘূর্ণিঝড় যেমন টর্নেডো, হ্যারিকেন। 2013 সালে উত্তরাখণ্ডে কেদারনাথে এই হরপাবানের ফলে হচ্ছে বিপুল জীবনহানি এবং ক্ষয়ক্ষতি হয়েছিল। ভারতে দুটি চীনেবাদাম উৎপাদনকারী রাজ্য হলো গুজরাট এবং রাজস্থান, এছাড়া অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, কর্ণাটকে হচ্ছে চীনেবাদাম উৎপাদন হয়।
আর্দ্র কৃষি কাকে বলে না, যেসব অঞ্চলে নিয়মিত এবং পর্যাপ্ত পরিমাণে বৃষ্টিপাত হয়, মানে বৃষ্টিপাতটা 75 সেন্টিমিটারের বেশি হতে হবে, সেই সব অঞ্চলে জলসেচ ছাড়াই কেবল বৃষ্টির জলের উপর নির্ভর করে যে কৃষিকাজ করা হয় তাকে আর্দ্র কৃষি বলে। তাহলে আর্দ্র কৃষি অঞ্চলের বৃষ্টিপাত হবে 75 সেন্টিমিটারের বেশি হতে হবে এবং যে কৃষি কাজ হবে সেটা সম্পূর্ণ বৃষ্টির জলের উপর নির্ভর করেই হবে। উৎপন্ন ফসল কি কি না, ধান, পাট, আখ ইত্যাদি। অঞ্চল কোথায় কোথায় হয় না, নিরক্ষীয় এবং মৌসুমী জলবায়ু অঞ্চলে আর্দ্র কৃষি দেখা যায়। শ্রম শিল্প, যে প্রক্রিয়ার দ্বারা মানুষ তার বুদ্ধি, শ্রম ও নতুন প্রযুক্তির সাহায্যে প্রাকৃতিক সম্পদ বা প্রাথমিক ক্ষেত্রে উৎপাদিত দ্রব্য সমূহের আকৃতি এবং গঠনগত পরিবর্তনের মাধ্যমে তাদের কার্যকারিতা, উপযোগিতা বৃদ্ধি করে অধিক কার্যকর ও মূল্যবান ভোগপণ্যে পরিণত করে তাকে শ্রম শিল্প বলে। তাহলে যে প্রক্রিয়ার দ্বারা মানুষ তার বুদ্ধি, শ্রম এবং প্রযুক্তির সাহায্যে প্রাকৃতিক সম্পদ বা প্রাথমিক ক্ষেত্রে উৎপাদিত দ্রব্য সমূহের আকৃতিগত ও গঠনগত পরিবর্তনের মাধ্যমে তাদের কার্যকারিতা, উপযোগিতা এবং মান বৃদ্ধি করে অধিক কার্যকর এবং মূল্যবান ভোগপণ্যে পরিণত করে তাকে আমরা শ্রম শিল্প বলি। আচ্ছা, যেমন হচ্ছে সরলবর্গীয় বনজ কাঠ, এটি একটি প্রাকৃতিক সম্পদ বা হচ্ছে কি প্রাথমিক ক্ষেত্রে উৎপাদিত দ্রব্য বলতে পারি। এই কাঠ থেকে আমরা যখন কাগজ তৈরি করি, কাগজ এবং নিউজ প্রিন্ট তৈরি করি, তখন সেটা শিল্পের অন্তর্গত হয়। আচ্ছা, কার্যকরী জমি কাকে বলে? পৃথিবী পৃষ্ঠে যেসব জমি মানুষের নানাবিধ প্রয়োজনে বা কাজে আসে বা যেসব জমি থেকে মানুষ সম্পদ সৃষ্টি করে তাকে কার্যকর জমি বলে। তা আমরা যেমন হচ্ছে জনঘনত্ব নির্ণয়ের সময় আমরা কি করি, মোট জনসংখ্যা ডিভাইডেড বাই মোট জমির পরিমাণ, সেখানে কিন্তু মানে শুধুমাত্র কার্যকরী জমি নয়, যে জমিগুলো পতিত জমি আছে, যে জমিগুলো ব্যবহার করা আমরা করি না, অব্যবহারযোগ্য অবস্থায় পড়ে আছে, সেই জমির পরিমাণটাও ধরি। কিন্তু আমরা যখন মানুষ জমির অনুপাত নির্ণয় করি তখন সেখানে এই কার্যকরী জমির উপর গুরুত্ব দিই। তাহলে পৃথিবী পৃষ্ঠে যেসব জমি মানুষের নানাবিধ প্রয়োজনে বা কাজে আসে বা যেসব জমি থেকে মানুষ সম্পদ সৃষ্টি করে তাকে কার্যকর জমি বলে। নিয়ন্ত্রক কি কি না, প্রাকৃতিক, ভূমিরূপ, জলবায়ু, খনিজ সম্পদ, উদ্ভিদ ইত্যাদি, এবং মানবিকের মধ্যে আছে মানুষের সংস্কৃতি এবং কর্মদক্ষতা। এগুলোর দ্বারা আমরা কার্যকর জমি নিয়ন্ত্রিত হয়ে থাকি। ভূমিরূপ, জলবায়ু, খনিজ সম্পদ, উদ্ভিদ আর মানবিকের মধ্যে মানুষের সংস্কৃতি এবং কর্মদক্ষতা। তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলী কাকে বলে? প্রাথমিক ও সহায়ক অর্থনৈতিক কার্যাবলীকে, প্রাথমিক ও সহায়ক মানে দ্বিতীয় পর্যায়ের যে অর্থনৈতিক কার্যাবলীকে সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য মানুষ যে সকল সেবামূলক কার্যকলাপ করে থাকে তাকে তৃতীয় স্তরের বা পরিষেবামূলক অর্থনৈতিক কার্যাবলী বলে। আরেকবার বলছি, প্রাথমিক বা সহায়ক অর্থনৈতিক কার্যাবলীকে সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য মানুষ যে সকল সেবামূলক কার্যকলাপ করে থাকে তাকে তৃতীয় স্তরের বা পরিষেবামূলক অর্থনৈতিক কার্যাবলী বলে। যেমন হচ্ছে আখ উৎপাদন, এটি হচ্ছে প্রথম শ্রেণীর অর্থনৈতিক কাজ। আখটাকে যখন আমরা পরিবহনের ব্যবস্থার মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে গিয়ে বা কলকারখানায় বয়ে নিয়ে গিয়ে সেখান থেকে চিনি তৈরি করছি, তখন সেটি হচ্ছে দ্বিতীয় শ্রেণীর অর্থনৈতিক কাজ। তাহলে প্রথম এবং দ্বিতীয়র মধ্যে সংযোগ সাধন বা সাহায্য করছে কি এই দ্রুত পরিবহন ব্যবস্থা, যেটি তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক কাজ। তাই এখানে বলা হয়েছে প্রাথমিক ও সহায়ক অর্থনৈতিক কার্যাবলী বা প্রাথমিক এবং দ্বিতীয় শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলীকে সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য মানুষ যে সকল সেবামূলক কার্যকলাপ করে থাকে তাকে তৃতীয় স্তরের বা পরিষেবামূলক অর্থনৈতিক কার্যাবলী বলে। উদাহরণের মধ্যে কি আছে, শিক্ষকের শিক্ষাদান, পর্যটন, যোগাযোগ ব্যবস্থা, ব্যাংকিং বা স্বাস্থ্য পরিষেবা, এগুলো হচ্ছে তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলীর উদাহরণ। এবং এই তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলীর সঙ্গে যুক্ত কর্মীদের কি বলা হয়? পিঙ্ক কলার ওয়ার্কার বা গোলাপি পোশাকের কর্মী।
দুর্গাপুরকে ভারতের রুড়ো বলা হয় কেন? যে সকল বিষয়ে সাদৃশ্য থাকার কারণে জার্মানির রুড়ো শিল্পাঞ্চলের সাথে তুলনা করে পশ্চিমবঙ্গের দুর্গাপুরকে ভারতের রুড়ো বলা হয় সেগুলি হলো অবস্থানগত সাদৃশ্য। কি কি? না, জার্মানির রাইন ও তার দুই উপনদী, জার্মানির যে প্রধান রাইন নদী এবং তার দুটি উপনদী রুড়ো ও লিপে। রাইন নদীর দুটো উপনদী হলো রুড়ো এবং লিপে। এই দুটো নদীর সংযোগস্থলে রুড়ো শিল্পাঞ্চল গড়ে উঠেছে। তেমনি পশ্চিমবঙ্গের দামোদর নদীর তীরে দুর্গাপুর শিল্পাঞ্চল গড়ে উঠেছে। তাহলে জার্মানির রাইন নদীর তার যে দুটো উপনদী রুড়ো এবং লিপে নদীর সংযোগস্থলে রুড়ো শিল্পাঞ্চল গড়ে উঠেছে, তেমনি পশ্চিমবঙ্গের দামোদর নদীর তীরে দুর্গাপুর শিল্পাঞ্চল গড়ে উঠেছে। এখানে দেখো কয়লার প্রাপ্তি, রুড়ো শিল্পাঞ্চলে রাইন উপত্যকার উন্নত বিটুমিনাস কয়লার উপর নির্ভর করে রুড়ো শিল্পাঞ্চল গড়ে উঠেছে। তেমনি দুর্গাপুর শিল্পাঞ্চলে দামোদর উপত্যকার ঝরিয়া, রানীগঞ্জের গন্ডোয়ানা যুগের যে কয়লা, গন্ডোয়ানা ক্ষেত্রের যে কয়লা, সেই কয়লার উপর নির্ভর করে দুর্গাপুর শিল্পাঞ্চল গড়ে উঠেছে। এখানেও হচ্ছে পরিবহনের দোলক নীতি মেনে চলা হয়, মানে দুটি শিল্পাঞ্চলের ক্ষেত্রে। রাইন উপত্যকার কয়লা ভর্তি রেল ফিরতি পথে ফ্রান্সের লোরেন অঞ্চল থেকে আকরিক লোহা নিয়ে আসে। আর দুর্গাপুরে কি হয় না, দামোদর উপত্যকার কয়লা ভর্তি রেল ফেরত পথে কি হয় না, ওড়িশার ময়ূরভঞ্জ ও কেওনঝড়ের আকরিক লোহা নিয়ে আসে। তাহলে এই যে পরিবহনের দোলক নীতিতে আমরা কি জানি যে মানে দুটো শিল্পাঞ্চলের মধ্যে মানে যোগাযোগ ব্যবস্থা ক্ষেত্রে পরিবহন ব্যয় কমানোর জন্য, মনে করো এ এবং বি দুটো শিল্পাঞ্চল, তাহলে এ থেকে কোনো কাঁচামাল বিতে নিয়ে যাওয়ার সময় যেমন রেল ওয়াগনটি মানে রেল ওয়াগনে করে যেমন বি শিল্পাঞ্চলের প্রয়োজনীয় কাঁচামাল এ থেকে বিতে নিয়ে যাওয়া হচ্ছে, আবার এ শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল বি থেকে এতে ফেরত আসার সময় রেল ওয়াগনে করে নিয়ে আসা হয়। এর ফলে কি হয় না, পরিবহন ব্যয় কম হয়। তাহলে এটাকে কি বলা হয়, পরিবহনের দোলক নীতি। রাইন উপত্যকাতে যখন কয়লা ভর্তি রেল ওয়াগন যখন যাচ্ছে, তখন সে ফেরত পথে কি হচ্ছে না, ফ্রান্সের লোরেন অঞ্চল থেকে আকরিক লোহা নিয়ে আসে। একইভাবে দামোদর উপত্যকার কয়লা ভর্তি রেল ফেরত পথে কি করে না, ওড়িশার ময়ূরভঞ্জ কেওনঝড় থেকে আকরিক লোহা নিয়ে আসে। জলের ব্যবহার, রাইন ও তার উপনদী রুড়ো ও লিপে থেকে প্রয়োজনীয় জল আমরা রুড়ো শিল্পাঞ্চলের জন্য প্রয়োজনীয় জল এখান থেকে পেয়ে থাকি। সেরকম দামোদর এবং বরাকর নদীর জল দুর্গাপুর শিল্পাঞ্চলে ব্যবহৃত হয়। এই সমস্ত ক্ষেত্রগুলিতে মিল থাকার কারণে জার্মানির রুড়ো শিল্পাঞ্চলের সঙ্গে মিল রেখে দুর্গাপুরকে ভারতের রুড়ো বলা হয়। উন্নয়ন কাকে বলে? কোন অঞ্চলের মানুষের সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থার সার্বিক উন্নতি এবং সেই সঙ্গে পরিবেশের সংরক্ষণ এবং উন্নতি সাধন হলো প্রকৃতপক্ষে উন্নয়ন। আমরা সাধারণত আমরা যা কিছুই উন্নয়নমূলক কাজকর্ম করি, কোনো শিল্প স্থাপন করি, নতুন কিছু গড়ে তুলি, সবসময় কি হয় না, আমাদের পরিবেশবিদদের মতামত নিতে হয় বা পরিবেশবিদদের একটা অনুমতি নিতে হয়। কারণ আমরা নতুন কিছু শিল্প গড়ে তুলতে গিয়ে বা অগ্রগতির পথে এগোতে গিয়ে এমন কোনো কিছু কাজ করব না যা আমাদের পরিবেশের ক্ষতি করে। তাই আমরা প্রকৃত অর্থে উন্নয়ন আমরা তাকেই বলবো যখন মানে মানুষের সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক সব ক্ষেত্রে সার্বিক উন্নতি হবে, তবে সেটি পরিবেশের সংরক্ষণ বা সামঞ্জস্য বা সমতা বজায় রেখে যদি হয়, তবে তাকে আমরা প্রকৃতপক্ষে উন্নয়ন বলতে পারি। পৌরপুঞ্জ কাকে বলে? পৌরপুঞ্জ হচ্ছে একাধিক শহর, নগর ও অন্যান্য শহুরে এলাকা নিয়ে যে অঞ্চল গড়ে ওঠে তাকে পৌরপুঞ্জ বলে, বা এক কথায় হচ্ছে একসাথে লাগোয়া একগুচ্ছ শহরকে বলে পৌরপুঞ্জ। অনেকগুলো শহর, নগর এবং তার পার্শ্ববর্তী অঞ্চল যে শহুরে যে এলাকা, তাদেরকে একত্রে কি বলা হয়, একত্রে নিয়ে গড়ে ওঠে পৌরপুঞ্জ বা পুনর্বাসন। বা এক কথায় বলছে একসাথে লাগোয়া একগুচ্ছ শহরকে বলে পৌরপুঞ্জ। এই পৌরপুঞ্জ কথাটি প্রথম ব্যবহার করেন হচ্ছে প্যাট্রিক গেডেস এবং এর অপর নাম হচ্ছে মেট্রোপলিটন সিটি। আর পৌরপুঞ্জের জনসংখ্যা কি হয়, 10 লক্ষ বা তার কিছু বেশি হয়। যেমন হচ্ছে ভারতের মুম্বাই মেট্রোপলিটন সিটি হচ্ছে একটি পৌরপুঞ্জের উদাহরণ।
বেঙ্গালুরুকে ভারতের বৈদ্যুতিন শহর বলা হয় কেন? এখানে এই উত্তরটা অনেক বড় মনে হচ্ছে, কিন্তু এটা তোমাদের মানে বড় কোশ্চেনের সঙ্গে পাঠ কোশ্চেন এলে তখন এই উত্তরটা লিখবে। ঋণাত্মক তড়িৎ আধানযুক্ত ইলেকট্রন কণার প্রবাহের ভিত্তিতে ইলেকট্রনিক নকশা তৈরির মাধ্যমে বিদ্যুৎ নির্ভর একাধিক সাজ সরঞ্জাম তৈরি করাকে বৈদ্যুতিন বা ইলেকট্রনিক শিল্প বলে। তাহলে প্রথমে আমরা জেনে নিই ইলেকট্রনিক শিল্প কাকে বলে। ঋণাত্মক তড়িৎ আধানযুক্ত ইলেকট্রন কণার প্রবাহের ভিত্তিতে ইলেকট্রনিক নকশা তৈরির মাধ্যমে বিদ্যুৎ নির্ভর একাধিক সরঞ্জাম তৈরি করাকে বলা হয় বৈদ্যুতিন বা ইলেকট্রনিক শিল্প। 1950 সালে বেঙ্গালুরুতে ইলেকট্রনিক শিল্প বেঙ্গালুরুতে ইন্ডিয়ান টেলিফোন ইন্ডাস্ট্রির তত্ত্বাবধানে প্রথম বৈদ্যুতিক শিল্পের আত্মপ্রকাশ ঘটে। তাহলে 1950 সালে বেঙ্গালুরুতে ইন্ডিয়ান টেলিফোন ইন্ডাস্ট্রির তত্ত্বাবধানে প্রথম বৈদ্যুতিন শিল্পের আত্মপ্রকাশ ঘটে। এরপর সময়ের অগ্রগতির সাথে সাথে বিশ্ববিখ্যাত বৈদ্যুতিন শিল্প সংস্থা যেমন ইনফোসিস, উইপ্রো, বিইএল, টিসিএস, এইচসিএল, ফিলিপস, এইচপি, ভিএইচইএল প্রভৃতি তাদের বাণিজ্য কেন্দ্র এই শহরে গড়ে তোলে। তাহলে যত বিখ্যাত সংস্থা আছে বৈদ্যুতিন সংস্থা, তারা সবাই বেঙ্গালুরুতে এই ইলেকট্রনিক শিল্প গড়ে তোলে। তাই এই শহরকে ভারতের বৈদ্যুতিন শহর বা ভারতের ইলেকট্রনিক্স রাজধানী বলা হয়। তাহলে প্রথম যে বৈদ্যুতিন শিল্পের বিকাশ ঘটে সেটিও বেঙ্গালুরুতে গড়ে উঠেছিল, এবং পরবর্তীকালে যে সমস্ত বড় বড় ইলেকট্রনিক সংস্থা আছে সেই সমস্ত শিল্প সংস্থাগুলো, বৈদ্যুতিন শিল্প সংস্থাগুলো, তাদেরও বাণিজ্য কেন্দ্র এই বেঙ্গালুরুতেই গড়ে তুলেছিল। তাই এই বেঙ্গালুরু শহরকে ভারতের বৈদ্যুতিন শহর বা ইলেকট্রনিক্স রাজধানী বলা হয়। সেট 2 তে আমরা দেখি কি প্রশ্ন আছে। সেট 2 তে পর্যায়ন কাকে বলে? বহির্জাত শক্তিগুলির সম্মিলিত ক্ষয় এবং সঞ্চয় কার্যের ফলে উঁচু নিচু ভূমিভাগের সমতল পৃষ্ঠে পরিণত হওয়াকে পর্যায়ন বলে। তাহলে আগের সেটে আমরা প্রশ্ন পেয়েছিলাম যে পর্যায়ন প্রক্রিয়ার মাধ্যমগুলো কি কি? না, মাধ্যমগুলো ছিল বলছিলাম যে সমস্ত বহির্জাত প্রক্রিয়া, যেমন নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ, ভৌমজল। তাহলে সেই বহির্জাত শক্তিগুলির সম্মিলিত ক্ষয় এবং সঞ্চয় কার্যের ফলে যখন উঁচু নিচু ভূমিভাগের সমতল পৃষ্ঠে যে পরিণত হওয়াকে আমরা বলি পর্যায়ন। আর এক কথায় বলতে গেলে পর্যায়ন হলো অবরোহণ এবং আরোহণ প্রক্রিয়ার সম্মিলিত ফল। অবরোহণ প্রক্রিয়া কি? না, যখন এই বহির্জাত প্রক্রিয়াগুলি নদী, বায়ু, হিমবাহ এরা কি করে, যখন ক্ষয় কার্যের মাধ্যমে কোনো স্থান যখন উঁচু স্থান নিচু হয়ে যায় বা উচ্চতা কমে যায়, তখন তাকে আমরা কি বলি? অবরোহণ প্রক্রিয়া। আবার যখন এই বহির্জাত শক্তিগুলি সঞ্চয় কার্যের ফলে কোনো নিচু স্থান উঁচু হয়, তখন সেই প্রক্রিয়াটাকে বলি আরোহণ প্রক্রিয়া। তাই অবরোহণ এবং আরোহণ প্রক্রিয়ার মাধ্যমেই কি হয়, একটা উঁচু নিচু ভূমিভাগ সমতল ভূমিভাগে পরিণত হয়। একে আমরা কি বলি? পর্যায়ন। হাম্স কি? প্রথমেই বলি হাম্স একটা অবশিষ্ট ভূমিরূপ। হ্যাঁ, এই অবশিষ্ট ভূমিরূপটা কোথায় সৃষ্টি হয়? না, পলজি বা পলিয়ে, এটা আমরা কাস্ট অঞ্চলে ক্ষয়কার্যের ফলে সৃষ্ট একটা ভূমিরূপ হলো পলজি। সেই পলজির সমতল মেঝেতে অবস্থিত টিলা বা শঙ্কু আকৃতি অবশিষ্ট পাহাড়। তাহলে কোন একটা জায়গা ক্ষয় পেয়ে যে বৃহৎ আকৃতির গহ্বরের সৃষ্টি হয়, সেই গহ্বরটাকে আমরা কি বলি? পলজি। সেই পলজির ভিতরে যখন কোনো যে অংশটা ক্ষয়প্রাপ্ত না হয়ে একটা অবশিষ্ট টিলার মতো থেকে যায়, সেই অবশিষ্ট পাহাড়টাকে আমরা বলছি হাম্স বা পেপিনো পাহাড় বা হেস্টেক পাহাড়, বা একে রাবণ ভাটা বলা হয় ছত্তিশগড়ে। এর বিভিন্ন নাম। ছত্তিশগড়ের রায়পুর জেলাতে একে রাবণ ভাটা বলা হয়। আর এটি আবার হাম্স বা পেপিনো পাহাড় বা হেস্টেক পাহাড় নামেও পরিচিত। যেমন মোনাডনক আর্দ্র অঞ্চলে
ডেভিস যে ক্ষয়চক্রের যে মানে তত্ত্ব দিয়েছিল, সেখানে হচ্ছে সবশেষে মানে পর্যায়িত ভূমিভাগের উপর যে অবশিষ্ট টিলা, যেটা ক্ষয় না পেয়ে টিলার আকারে থেকে গেছে, তাকে ডেভিস নাম দিয়েছিলেন ডেভিস তাকে নাম দিয়েছিলেন মোনাডনক। আবার শুষ্ক অঞ্চলে ওই ধরনের ভূমিরূপকেই এলসি কিং নাম দিয়েছিলেন ইনসেলবার্স। সেরকমই এই হামস হচ্ছে একটি অবশিষ্ট ভূমিরূপ, যেটি পলজি বা পলিয়ের ভেতরে সৃষ্টি হয়েছে। ভূমির প্রাথমিক ঢাল অনুযায়ী প্রবাহিত নদীকে কি বলা হয়? অনুগামী নদী। ভূমির প্রাথমিক ঢাল অনুযায়ী প্রবাহিত নদীকে আমরা কি বলি? অনুগামী নদী। পুনর্যৌবন লাভের ফলে গঠিত নতুন নদী উপত্যকা যে বিন্দুতে প্রবীণ উপত্যকার সাথে মিলিত হয় তাকে আমরা কি বলি? নিক পয়েন্ট। হ্যাঁ, পুনর্যৌবন লাভের ফলে নতুন মানে নদী উপত্যকা এবং পুরানো নদী উপত্যকার ঢালটা যেখানে এসে প্রথম মানে মিলিত হয়, সেই পয়েন্টটাকে আমরা বলি নিক পয়েন্ট। আর এই নিক পয়েন্টে যেহেতু ঢালের বিচ্যুতি দেখা যায়, তাই এই নিক পয়েন্টে জলপ্রপাতের সৃষ্টি হয়। রেগোলিথ কাকে বলে? আবহ বিকারগ্রস্ত শিলাচূর্ণ দ্বারা ভূত্বকের বা মূল শিলার উপর গড়ে ওঠা শিথিল বা কোমল আবরণকে রেগোলিথ বলে। তাহলে আবহ বিকারগ্রস্ত শিলাচূর্ণ দ্বারা ভূত্বকের বা মূল শিলার উপর গড়ে ওঠা শিথিল বা কোমল আবরণকে রেগোলিথ বলা হয়। আর আমরা জানি কি রেগোলিথ হচ্ছে মৃত্তিকা সৃষ্টির প্রাথমিক উপাদান। রেগোলিথ মৃত্তিকা সৃষ্টির প্রাথমিক উপাদান। আর এই রেগোলিথ হচ্ছে আবহবিকার প্রক্রিয়ার ফলে গড়ে মানে সৃষ্টি হয়। হিউমাস গঠনের প্রক্রিয়াকে কি বলে? হিউমাস গঠনের প্রক্রিয়াকে হিউমিফিকেশন বলা হয়। হিউমাস গঠনের প্রক্রিয়াকে হিউমিফিকেশন বলে। বাণিজ্য বায়ুর মিলন কি বলা হয়? বাণিজ্য বায়ু মানে আমরা ছোটবেলা থেকেই পড়ে এসেছি আয়ন বায়ুর অপর নাম বাণিজ্য বায়ু। কারণ আয়ন বায়ুর গতিপথ ধরে পূর্বে প্রাচীনকালে পালতোলা জাহাজগুলোতে মানে করে ব্যবসা বাণিজ্য চলতো বা ব্যবসা বাণিজ্য করতে যেত তখনকার লোকজনেরা, তাই আয়ন বায়ুর অপর নাম হচ্ছে বাণিজ্য বায়ু। তাই এই দুটি আয়ন বায়ু যেখানে মিলিত হয় সেই অঞ্চলটাকে বলা হয় আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চল বা ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন। সমুদ্র বায়ু এবং স্থলবায়ুর বৃহত্তর সংস্করণ কাকে বলা হয়? মৌসুমী বায়ুকে। মৌসুমী বায়ু হলো সমুদ্র বায়ু এবং স্থলবায়ুর বৃহত্তম সংস্করণ। কারণ মানে মৌসুমী বায়ু যখন ভারতে প্রবেশ করে তখন সমুদ্রের উপর দিয়ে জলবাষ্প নিয়ে স্থলভাগে প্রবেশ করে, তাই যেহেতু সমুদ্র থেকে স্থলভাগের দিকে যায় তাই তখন আমরা একে একটা সমুদ্র বায়ু হিসেবে ধরে নিতে পারি। আবার যখন মৌসুমী বায়ু প্রত্যাবর্তন করে তখন স্থলভাগ থেকে বা ভারতের উপর দিয়ে প্রবাহিত হয়ে সমুদ্রের দিকে যায়, তাই তখন এই বায়ুকে স্থলবায়ুর ভূমিকা নেয়। তাই মৌসুমী বায়ুকে সমুদ্র বায়ু এবং স্থলবায়ুর বৃহত্তম সংস্করণ বলা হয়। ভারতের দুটি প্রধান মিলের উৎপাদনকারী রাজ্য হলো মহারাষ্ট্র এবং রাজস্থান। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটোরকে, এগুলো আমরা ছোটবেলা থেকেই জানি। উত্তর ভারতের কানপুর, আর ভারতের ম্যানচেস্টার হচ্ছে আহমেদাবাদ। পৃথিবীর দীর্ঘতম রেলপথ হলো ট্রান্স সাইবেরিয়ান রেলপথ। থিঙ্ক ট্যাঙ্ক কাদের বলা হয়? পঞ্চম বা কুইনারি স্তরে বা অতি নব্য স্তরের কর্মীদের বলা হয়। ভারতের সিলিকন উপত্যকা নামে সিলিকন উপত্যকা হচ্ছে বেঙ্গালুরু কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটক রাজ্যে। ইএনএসওটা কি? ইএনএসও হলো এল নিনো, এর পুরো নাম হলো এল নিনো সাউথার্ন অসিলেশন বা একে এল নিনো দক্ষিণী দোলন বলা হয়। বায়ুচাপের অবস্থান ও বায়ুর চাপ ঢালের বিপরীতমুখী অবস্থানের জন্য বায়ু প্রবাহের পরিবর্তন দোলনকে এল নিনো দক্ষিণী দোলন বলে। এল নিনো চলাকালে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের পূর্বাংশে নিম্নচাপ এবং পশ্চিমাংশে উচ্চচাপ সৃষ্টি হয়। ফলে দক্ষিণ পূর্ব এশিয়ার উচ্চচাপ অঞ্চলের বায়ু নিম্নগামী হয় এবং সমুদ্রের সমান্তরালে পূর্ব দিকে অগ্রসর হয়ে পেরু ইকুয়েডর উপকূলে পৌঁছায়। আবার দক্ষিণ পূর্ব প্রশান্ত মহাসাগরীয় নিম্নচাপ অঞ্চলে বায়ুর ঊর্ধ্বগমন ঘটে ঊর্ধ্ব বায়ুর স্তর দিয়ে পশ্চিম দিকে বয়ে যায়
বায়ুপ্রবাহের এই উল্টোমুখী চক্রকে ই এর এসো বলে। আচ্ছা, ই এর এসো আমরা জানি এল নিনো, এই যে প্রশান্ত মহাসাগরের যে পেরু উপকূলে, এখানে সাধারণত শীতল হচ্ছে পেরু বা হাম্বোল্ট স্রোত প্রবাহিত হয়। এটি হচ্ছে দক্ষিণ আমেরিকার এই যে পেরু উপকূল, এখান দিয়ে স্বাভাবিক অবস্থায় হচ্ছে পেরু বা হাম্বোল্ট স্রোত, যার প্রকৃতি হচ্ছে শীতল বা কোল্ড কারেন্ট রূপে প্রবাহিত হয়। কিন্তু যে বছর এল নিনো সৃষ্টি হয় সে বছর কি হয় না, এখানে শীতল স্রোতের পরিবর্তে এখানে এক প্রকার উষ্ণ সমুদ্র স্রোত দেখা যায়। ফলে উষ্ণ সমুদ্র স্রোতের প্রভাবে এই অংশটা কি হয় না, লো প্রেসার বা নিম্নচাপের সৃষ্টি হয়, এবং এর উল্টো দিকে এখানে কি হয় না, উচ্চচাপের সৃষ্টি হয়। এখানে উচ্চচাপ আমরা জানি ঠান্ডা অঞ্চল, উচ্চচাপের বায়ু কি হয়, ভারী হয়ে নিম্নগামী হয়, তাহলে এখানে নিচের দিকে নেমে আসে। আর এখানের বাতাস যেহেতু গরম হয়, এখানে যেহেতু লো প্রেসার আছে, তাই এখানের বায়ু গরম হয়ে উপরের দিকে ওঠে। তাই কি হয় না, বলা হয়েছে যে পূর্বাংশে নিম্নচাপ এবং পশ্চিমাংশে এখানে উচ্চচাপ অঞ্চলের বায়ু হচ্ছে কি হয় না, এখানের বায়ু নিম্নগামী হয় এবং সমুদ্রের সমান্তরালে পূর্ব দিকে অগ্রসর হয়ে পেরু এবং ইকুয়েডর উপকূলে পৌঁছায়। আবার দক্ষিণ পূর্ব প্রশান্ত মহাসাগরীয় নিম্নচাপ অঞ্চলের বায়ু এখান থেকে গরম হয়ে উপরে উঠে ঊর্ধ্ববায়ু দিয়ে আবার পশ্চিম দিকে বয়ে যায়, এবং এখানে আবার যেহেতু উচ্চচাপ আছে, এখানকার তখন বায়ু ঠান্ডা ভারী হয়ে উচ্চচাপ অঞ্চলে নেমে আসে, আবার এখান থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে যায়। তাহলে এটা হচ্ছে স্বাভাবিক অবস্থার একটা বিপরীতমুখী বায়ু প্রবাহ। তাই জন্য এই উল্টোমুখী চক্রকে কি বলা হয় না, হচ্ছে তোমার এল নিনো সাউথার্ন অসিলেশন বা এল নিনোর দক্ষিণী দোলন। ইনসিটু সংরক্ষণ কাকে বলে? যখন কোনো বিরল এবং বিপদগ্রস্ত প্রজাতিকে তার নিজ বাসস্থানে অর্থাৎ নিজ প্রাকৃতিক পরিবেশে সংরক্ষণ করা হয়, তখন তাকে ইনসিটু সংরক্ষণ বা স্থানিক সংরক্ষণ বলে। তাহলে কি যে সমস্ত জীব খুব বিরল বা বিপদগ্রস্ত, সেই সমস্ত প্রজাতির জীবকে যখন আমরা তার নিজের বাসস্থানেই সংরক্ষণের ব্যবস্থা করে থাকি, তখন আমরা সেই ধরনের সংরক্ষণকে বলি ইনসিটু সংরক্ষণ বা স্থানিক সংরক্ষণ। যেমন কি না, সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার এবং সুন্দরী গাছকে সুন্দরবনের ম্যানগ্রোভ বাস্তুতন্ত্রে সংরক্ষণ করা হলো ইনসিটু সংরক্ষণ। কিন্তু যদি আমরা এই বাঘকে যদি চিড়িয়াখানায় নিয়ে গিয়ে রাখি, তখন সেটি হয়ে যাবে এক্স সিটু সংরক্ষণ। তাহলে নিজ বাসস্থানেই যখন আমরা সংরক্ষণের ব্যবস্থা করি, তখন সেই সংরক্ষণ ব্যবস্থাটাকে বলা হয় ইনসিটু বা স্থানিক সংরক্ষণ। যেমন হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ, জাতীয় উদ্যান, অভয়ারণ্যে যে সমস্ত জীব প্রজাতিকে আমরা সংরক্ষণ করি, সেই প্রক্রিয়াটি হলো ইনসিটু সংরক্ষণ। বাজার বাগান কৃষি বা উদ্যান কৃষি বা মার্কেট গার্ডেনিং কাকে বলে? আচ্ছা, যে কৃষি ব্যবস্থায় শহরাঞ্চলে দৈনন্দিন তাজা ফল, ফুল ও শাকসবজি ইত্যাদির চাহিদা মেটানোর উদ্দেশ্যে শহরের উপকণ্ঠে বা শহরতলিতে অতি নিবিড়ভাবে ফসল উৎপাদন করা হয়, তাকে বাজার বাগান কৃষি বা উদ্যান কৃষি বলা হয়। যে কৃষি ব্যবস্থাতে কি হয় না, তাজা ফুল ফল শাকসবজি আমরা নিত্যদিনের প্রয়োজনীয় শাকসবজি ফুল ফল কি করব, নিত্যদিনই বাজার মানে শহরের বাজারে আমরা পৌঁছে দেব। সেই উদ্দেশ্যে কি হয় না, শহরের যে পার্শ্ববর্তী উপকণ্ঠ এলাকা বা শহরতলিতে সেখানে কি হয় না, অতি নিবিড়ভাবে ফসল উৎপাদন করা হয়। একে বলা হয় বাজার বাগান কৃষি বা উদ্যান কৃষি। আবার এই কৃষি ব্যবস্থাতে কি হয়, যাতে ফল ফুল শাকসবজি এগুলো পচে না যায় বা দ্রুত নষ্ট না হয়ে যায়, তাই জন্য কি হয় না, বাগান থেকে সরাসরি ট্রাকের মাধ্যমে দ্রুত শহরে পৌঁছে দেওয়া হয়। তাই এই কৃষি মানে বাজার বাগান কৃষি বা উদ্যান কৃষির অপর নাম ট্রাক ফার্মিং মানে একে ট্রাক ফার্মিং ও বলা হয়। যেহেতু ট্রাকে করে বাজারে পৌঁছে দেওয়া হয়, তাই এটা ট্রাক ফার্মিং নামেও পরিচিত। কোথায় দেখতে পাবো না, উভয় গোলার্ধে নাতিশীতোষ্ণ মণ্ডলের ঘন জনবসতিপূর্ণ অঞ্চলে দেখা যায়। অনুসারী শিল্প কাকে বলা হয় না, কোনো বৃহদায়তন শিল্প থেকে যেসব দ্রব্য উৎপাদিত হয়, সেই সব শিল্পজাত দ্রব্যকে কাঁচামাল রূপে ব্যবহারের দ্বারা মূল শিল্পকে কেন্দ্র করে নিকটবর্তী অঞ্চলেই গড়ে ওঠা ছোট ছোট সহকারী শিল্পকে অনুসারী শিল্প বলে। হ্যাঁ, কোনো বৃহদায়তন শিল্পের যে সমস্ত উপজাত দ্রব্য, সেই উপজাত দ্রব্যের উপর নির্ভর করেও কি হয় না, সেই সমস্ত শিল্পজাত বা উপজাত দ্রব্য বা শিল্পজাত দ্রব্যকে কাঁচামাল রূপে ব্যবহার করে তার আশেপাশে যে সমস্ত ছোট ছোট শিল্প গড়ে ওঠে, তাকে ওই বড় শিল্পটির অনুসারী শিল্প বলা হয়।
যেমন কি না হলদিয়া পেট্রোরসায়ন শিল্প কেন্দ্রে খনিজ তেল শোধনাগার থেকে প্রাপ্ত দ্রব্য যেমন ন্যাপথা, মিথেন, প্রোপেন এগুলো ব্যবহার করে সার শিল্প, রং শিল্প, ওষুধ শিল্প, প্রসাধনী শিল্প প্রভৃতি বিকাশ লাভ ঘটেছে। তাই এগুলো সবই হচ্ছে অনুসারী শিল্পের উদাহরণ। শুষ্ক বিন্দু বসতি কাকে বলে? বন্যার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য নদী তীরবর্তী অঞ্চল থেকে দূরে অপেক্ষাকৃত উঁচু স্থানে যে জনবসতি গড়ে ওঠে তাকে শুষ্ক বিন্দু বসতি বলে। বৈশিষ্ট্য কিনা নদী অববাহিকার পার্শ্ববর্তী অঞ্চলে গড়ে উঠবে আর বসতিগুলি গুচ্ছাকারে বা বিক্ষিপ্তভাবে গড়ে ওঠে। যেমন কপালেশ্বরী এবং কেলেঘাই নদীর পার্শ্ববর্তী সবং, পিংলাতে, মালদা, মুর্শিদাবাদে, গঙ্গার পাড়ে এই ধরনের শুষ্ক বিন্দু বসতি দেখা যায়। তাহলে যে ধরনের বসতিগুলো কি হয় না বন্যার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য উঁচু স্থানগুলোকে কেন্দ্র করে গড়ে ওঠে, সেই ধরনের বসতিকে কি বলা হয়? শুষ্ক বিন্দু বসতি। মানুষ জমি অনুপাত কাকে বলে? কোন দেশের মোট জনসংখ্যা এবং ওই দেশের মোট কার্যকরী জমির অনুপাতকে মানুষ জমি অনুপাত বলে। তাহলে আমরা আগে পড়েছিলাম না কার্যকরী জমি কাকে বলে। তাহলে জনঘনত্ব বলেছিলাম যে জনঘনত্ব নির্ণয়ের সময় মোট জমি ধরা হয়, কিন্তু মানুষ জমি অনুপাত ধরার সময় কার্যকরী জমির উপর গুরুত্ব দিয়ে এটা অনুপাত নির্ণয় করা হয়। মোট জনসংখ্যা এবং ওই দেশের হচ্ছে মোট কার্যকরী জমি, যে জমিটা থেকে মানুষ কাজে লাগিয়ে ফসল উৎপাদন করে বা যে জমিটা মানুষ ব্যবহার করে, এর থেকে আমরা কি করি না কাম্য জনসংখ্যার ধারণা পাওয়া যায়। পিএমআর কি? প্রথমে হচ্ছে পিএমআর এর পুরো নামটা জানি। পি মানে প্রিপেয়ার্ডনেস বা প্রস্তুতিকরণ, এম মানে মিটিগেশন বা প্রশমন, আর মানে রিকভারি বা পুনরুদ্ধার। পৃথিবীতে বিভিন্ন ধরনের দুর্যোগ ও বিপর্যয়ের মাধ্যমে জীবন এবং ধনসম্পত্তির ব্যাপক ক্ষয়ক্ষতি নিরসনের জন্য বিপর্যয় হচ্ছে পূর্ববর্তী বা চলাকালীন বা পরবর্তী সময়ে যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করা হয়। কোনো বিপর্যয় মানে আগাম যদি আমরা তার পূর্বাভাস পাই তাহলে তার পূর্ববর্তী আমরা যে সমস্ত কাজ করতে পারি বা বিপর্যয় চলাকালীন বা বিপর্যয়ের পরবর্তী সময়ে যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করা হয় তাকে আমরা বলি পিএমআর বা পিএমআর পর্যায়। পি মানে প্রিপেয়ারনেস, কোনোটা দুর্যোগ আসতে চলেছে তার জন্য আমাদের কি কি প্রস্তুতি নিতে হবে। যদি কোথাও মানে বন্যা হওয়ার আশঙ্কা থাকে তাহলে আমরা নদী উপকূলবর্তী বা অঞ্চল থেকে সেখানকার মানুষজনকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করি। আর মানে এক্ষেত্রে সাধারণত কোনো বিদ্যালয় বা কোনো ক্লাব বা কোনো ফাঁকা জায়গা সেখানে কি হয় মানুষজনদের সরিয়ে থাকার ব্যবস্থা করা হয়। প্রশমন কি না ওই বিপর্যয় বা দুর্যোগ বন্যা চলাকালীন তাদের হচ্ছে খাওয়ার পানীয় জল সরবরাহ করা। রিকভারি যদি ওই বন্যার মধ্যে কোনো মানুষ ওই বন্যার জলে ডুবে যায় বা পশু পাখি যাদেরকে হয়তো পূর্ববর্তী সময় সরিয়ে আনা সম্ভব হয়নি তাদেরকে কি করা হয় না পুনরুদ্ধার করার ব্যবস্থা করা হয়। এটি হচ্ছে পিএমআর। বিনাশকারী সমুদ্র তরঙ্গকে ব্যাকসোয়াশ উপকূলকে অধিক ক্ষয় করে। সোয়াশ আর ব্যাকওয়াশ যাকে বলা হচ্ছে। সোয়াশ হচ্ছে কি না যখন হচ্ছে সমুদ্র থেকে ঢেউ হচ্ছে উপকূলের দিকে যায় তাকে আমরা সোয়াশ বলি, আবার উপকূল থেকে যখন ফিরে আসে তখন তাকে আমরা ব্যাকওয়াশ বলি। সেট 3 প্রশ্নগুলো দেখে নিই। মালাবার উপকূলে জলাভূমিকে স্থানীয় ভাষায় কি বলে? না মালাবার উপকূলে জলাভূমিকে স্থানীয় ভাষায় কয়াল বলে। পুঞ্জিত ক্ষয় কাকে বলে? না আবহবিকারজাত চূর্ণ বিচূর্ণ পদার্থ সমূহ মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে ভূমির ঢাল বরাবর ধীর বা দ্রুত গতিতে পুঞ্জীভূত অবস্থায় নিচের দিকে নেমে আসাকে পুঞ্জিত ক্ষয় বলে। এই পুঞ্জিত ক্ষয়ের ক্ষেত্রে প্রধান ভূমিকা গ্রহণ করে কে? না হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তি। পাহাড়ের ঢাল বরাবর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে যখন কি হয় না ক্ষয়প্রাপ্ত পদার্থ সমূহ অতি ধীরে বা দ্রুত গতিতে নিচের দিকে নেমে আসে তখন তাকে আমরা পুঞ্জিত ক্ষয় বলে থাকি বা মাস ওয়াশিং। বৈশিষ্ট্য কি না এক্ষেত্রে অভিকর্ষজ বল প্রধান শক্তি রূপে কাজ করে এবং জলের উপস্থিতি পুঞ্জিত ক্ষয়কে ত্বরান্বিত করে। হিমালয় বা যে কোনো আমরা পার্বত্য অঞ্চলে এই পুঞ্জিত ক্ষয় দেখতে পাবো। প্লুটোনিক জল কাকে বলে? না অগ্নুৎপাতের সময় বা অগ্নুৎগমের সময় ম্যাগমার মধ্যে থাকা জলে বাষ্প ঊর্ধ্বে গমন করে ঘনীভূত হয়ে জলে পরিণত হয় এবং শিলাস্তরে অবস্থান করে।
একে উৎসান্দ জল বা ম্যাগনেটিক জল বলে। এবং এই জল যখন শিলাস্তরের অনেক গভীরে সঞ্চিত হয় তখন তাকে আমরা কি বলি, প্লুটোনিক জল। তাহলে প্লুটোনিক জল হচ্ছে এক প্রকার যেটাকে আমরা উৎসান্দ জল বা ম্যাগনেটিক জল বলি, সেই জলটাই, যে জলটা অগ্নুৎপাতের সময় মানে জলে বাষ্প রূপে মানে বাইরে বেরিয়ে আসে ম্যাগমার সঙ্গে, পরে সেটা ঘনীভূত হয়ে জলে পরিণত হয়। এবং ওই জল কি হয়, যদি শিলাস্তরের অনেক গভীরে সঞ্চিত হয় তখন তাকে আমরা কি বলি, প্লুটোনিক জল। পর্যায়িত ঢাল কাকে বলে না, নদীপথের যে ঢালে কোনো ছেদ থাকে না বা ক্ষয় বা সঞ্চয় কিছুই হয় না, সে ধরনের ঢালকে আমরা কি বলি, পর্যায়িত ঢাল। জল পলি ও কাদা পরিবাহিত হয়। এই পর্যায়িত ঢালে ধারণার প্রবর্তক হলেন জি.কে. গিলবার্ট। এটি পরিণত বা বার্ধক্য পর্যায়ে সৃষ্টি হয় ডেভিসের স্বাভাবিক ক্ষয়চক্র অনুযায়ী। এছাড়া এর আরেকটি সংজ্ঞা যদি তোমাদের যেটা সহজ মনে হবে করবে, কোন নদীর প্রবাহ পথের যে ঢালে ক্ষয়কার্য, পরিবহন এবং সঞ্চয় কার্যের মাধ্যমে সামঞ্জস্য পরিলক্ষিত হয় তাকে পর্যায়িত বলে। মানে ক্ষয়, বহন এবং সঞ্চয় কার্যের মাধ্যমে পুরো ঢাল বরাবর একটা আমরা সামঞ্জস্য বা সমতা দেখতে পাই, তাকে আমরা পর্যায়িত ঢাল বলি। বাজাদা কাকে বলে না, ডেভিসের মরু ক্ষয় চক্রের যৌবন এবং পরিণত পর্বে, ডেভিসের মরু ক্ষয় চক্রের যৌবন ও পরিণত পর্বে পাশাপাশি পলল সংখ্যগুলো প্রস্থের দিকে বৃদ্ধি পেয়ে পরস্পর সংযুক্ত হয়ে বা পর্বতগুলির পাদদেশীয় ঢালের নিচু অংশকে পর্বত থেকে জলধারা বাহিত নুড়ি, কাঁকর, বালি সঞ্চিত হয়ে পাদদেশে যে মৃদু ঢালযুক্ত সমভূমির সৃষ্টি হয় তাকে বাজাদা বলে। যদি এটা একটু কঠিন মনে হয় তাহলে 1 নম্বর সেটে কিন্তু বাজাদা আছে, বাজাদার সংজ্ঞা। আরেকবার আমি বলে দিচ্ছি তবু, ডেভিসের মরু ক্ষয়চক্রের যৌবন এবং পরিণত পর্বে পাশাপাশি পলল শঙ্কুগুলো প্রস্থের দিকে মানে পাশাপাশি দিকে বৃদ্ধি পেয়ে পরস্পর সংযুক্ত হয়ে বা বিচ্ছিন্ন পর্বতগুলির পাদদেশীয় ঢালের নিচু অংশে পর্বত থেকে জলধারাবাহিত নুড়ি, কাঁকর, পলি, বালি সঞ্চিত হয়ে পর্বতের পাদদেশে যে মৃদু ঢালযুক্ত সমভূমি সৃষ্টি হয় তাকে বাজাদা বলে। এর ঢাল হচ্ছে 1 থেকে 10 ডিগ্রির মধ্যে হয়। পুনর্ভবা নদী কাকে বলে না, ক্ষয়চক্রের দ্বিতীয় পর্যায় সৃষ্ট যেসব নদী অনুগামী নদীর মতো প্রাথমিক ভূমিঢাল অনুসারে অনুগামী নদীর দিকেই প্রবাহিত হয় কিন্তু উপত্যকার গভীরতা অনুগামী নদী অপেক্ষা বেশি হয় তাকে পুনর্ভবা নদী বলে। তাহলে পুনর্ভবা নদী হচ্ছে ক্ষয়চক্রের দ্বিতীয় পর্যায়ে সৃষ্টি হয় এবং অনুগামী নদী যেরকম ভূমির প্রাথমিক ঢাল অনুসারে প্রবাহিত হয় সেরকম পুনর্ভবা নদীও ভূমির প্রাথমিক ঢাল অনুসারেই প্রবাহিত হয়, কিন্তু অনুগামী নদীর উপত্যকার গভীরতার তুলনায় পুনর্ভবা নদী হচ্ছে উপত্যকার গভীরতাটা বেশি হয়। আয়তাকার জলনির্গম প্রণালী কাকে বলে, প্রধান নদী তার উপনদী সমূহ সমকোণে বাঁক নিয়ে প্রবাহিত হলে, তাহলে প্রধান নদী যেদিকে মানে প্রবাহিত হচ্ছে এবং তার আশেপাশ থেকে যে সমস্ত উপনদীগুলি মিলিত হচ্ছে তারা পরস্পরের সমকোণে বাঁক নিয়ে প্রবাহিত হলে এবং পরস্পরের সমকোণে মিলিত হলে যে নদী নকশা গড়ে ওঠে তাকে আয়তাকার জলনির্গম প্রণালী বলে। কোথায় দেখতে পাবো না, পূর্ব ভারতের দামোদর অববাহিকায়, এছাড়া কর্ণাটকের পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলে এরূপ জলনির্গম প্রণালী দেখা যায়। মাল কি, মালটা মৃত্তিকাতে আমরা দেখতে পাবো না, শক্ত কাঠের পর্ণমোচী অরণ্যের মৃত্তিকার জৈব স্তরটি হচ্ছে আলগা এবং মুচমুচে ধরনের হয়। শক্ত কাঠের পর্ণমোচী অরণ্য অঞ্চলে যে মৃত্তিকার তার যে জৈব স্তর কি ও স্তর সাধারণত জৈব স্তর নামে পরিচিত, সেই জৈব স্তরটি আলগা এবং মুচমুচে ধরনের হয়, একে মাল বলে এবং ইহা হচ্ছে দানাযুক্ত হিউমাস গঠিত স্তর। এখানে আণুবীক্ষণিক জীবের উপস্থিতি লক্ষ্য করা যায়। এই স্তরে পিএইচ এর মাত্রা যথেষ্ট বেশি থাকে। ডাব কি না, নরম কাঠের সরলবর্গীয় অরণ্যের মৃত্তিকার জৈব স্তরটি সূক্ষ্ম শিকড় দ্বারা সুসংবদ্ধ হয়ে মাদুরের ন্যায় একটি আস্তরণে পরিণত হয়, একে ডাব বলে। তাহলে ডাব মৃত্তিকা হচ্ছে সরলবর্গীয় অরণ্য দেখতে পাবো আর মাল হচ্ছে পর্ণমোচী অরণ্যে সৃষ্টি হয়। কঙ্কালসার মাটি কাকে বলে না, অধিক ঢালযুক্ত অঞ্চলে কি হয় না, দ্রুত পৃষ্ঠপ্রবাহ মানে মাটির উপরিভাগ বা ভূপৃষ্ঠের উপরিভাগ দিয়ে যে জলটা বয়ে যায় তাকে আমরা পৃষ্ঠপ্রবাহ বলি। তাহলে অধিক ঢালযুক্ত অঞ্চলে
দ্রুত পৃষ্ঠ প্রবাহের জন্য মাটির গঠন হচ্ছে ব্যাহত হয়। হ্যাঁ, অতিরিক্ত জল মানে মাটির উপর দিয়ে গড়িয়ে যাওয়ার ফলে মাটির গঠন প্রক্রিয়া হচ্ছে ব্যাহত হয়। ফলে মাটি নবীন এবং অপরিণত অবস্থায় থাকে। এই অপরিণত এবং নবীন মাটির সঙ্গে শিলাখণ্ড, বোল্ডার, নুড়ি, কাঁকর মিশে কি হয় না, যে মাটির সৃষ্টি হয় তাকে কঙ্কালসার মাটি বলে। এই মাটির গভীরতা কম হয়, সুস্পষ্ট স্তরবিন্যাস দেখা যায় না, অনুর্বর মাটি এবং উদ্ভিদের জন্মানোর পক্ষে এই মাটি হচ্ছে প্রতিকূল। ভারতের দুটি জাতীয় উদ্যানের নাম লেখো। এক হচ্ছে উত্তরাখণ্ডের করবেট ন্যাশনাল পার্ক এবং হচ্ছে অসমের কাজিরাঙা, মানস, পশ্চিমবঙ্গের সুন্দরবন, এগুলো হচ্ছে জাতীয় উদ্যান। আচ্ছা, ভারতে নোট ছাপার কাগজ কোথায় তৈরি হয়? হোশেঙ্গাবাদে হচ্ছে নোট ছাপার কাগজ তৈরি হয়। ভারতের হচ্ছে একটি বিমানপথ নির্মাণ কারখানার নাম হলো বেঙ্গালুরু। ছত্তিশগড়ের বৃহৎ লৌহ ইস্পাত কারখানার নাম ভিলাই। আর ওপেকের দুটি উদ্দেশ্য হলো তেল উৎপাদন এবং পরিশোধনের কাজে নিয়োজিত পুঁজিবাদী সংস্থার নিয়ন্ত্রণ বন্ধ করা এবং তেলকে হাতিয়ার করে রাজনীতির অবসান ঘটানো। 2 নম্বর হচ্ছে বিশ্বের বাজারে তেলের যোগান বজায় রাখা এবং ন্যায্য দাম ধার্য করা। 15 হচ্ছে দুটি মনুষ্য সৃষ্ট বিপর্যয়ের নাম হলো জনসংখ্যা বিস্ফোরণ এবং 2 হচ্ছে যুদ্ধ, যেমন প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এছাড়া পারমাণবিক বোমা বিস্ফোরণ। খরা প্রতিরোধের দুটি পদ্ধতি হলো খরা এলাকা চিহ্নিতকরণ, এছাড়া বৃক্ষরোপণ করা, কম জল শোষণকারী গাছপালা রোপণ। আমরা জানি ইউক্যালিপটাস যে গাছ, এই গাছটা না প্রচুর মাটি থেকে প্রচুর পরিমাণে ভৌমজল শোষণ করে নেয়। তাই জন্য এখানে বলা হয়েছে কম জল শোষণকারী গাছপালা রোপণ এবং বৃষ্টির জল সংরক্ষণ ও ব্যবহার, জলের অপচয় রোধ। অন্তর্ধৃত সীমানা কাকে বলে? নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের পঞ্চম পর্যায়ে শীতল সীমান্ত অতি দ্রুত হারে অগ্রসর হয়ে উষ্ণ সীমান্তকে স্পর্শ করে এবং উভয় সীমান্ত মিলে একটি সীমান্তে পরিণত হয়। এই সীমান্তকে ওক্লুডেড সীমান্ত বলে। শ্রেণী হচ্ছে উষ্ণ ওক্লুডেড সীমান্ত এবং শীতল ওক্লুডেড সীমান্ত, এই দুটি ভাগ করা। স্তন্যপ্রায়ী প্রাণীর মধ্যে রয়্যাল বেঙ্গল দেশ পাখি, বড় বাজ ইত্যাদি। যেমন আমরা এখন অনলাইন করি,
আমরা পারি এক্ষেত্রে দক্ষতা উন্নত দেশগুলি থেকে বুদ্ধিমান পারি এবং তারা নির্বাচন করছি।